নতুন বাংলাদেশে চীনের আরও জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা। ২১০ কোটি ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। বাস ট্রেনে চাপ বাড়লেও স্বস্তির যাত্রা, তেমন ভোগান্তি নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ঈদের খাদ্য তালিকায় থাকে মশলা ও তেল জাতীয় খাবার। পেটের পীড়া সহ নানা জটিলতার শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ পুষ্টিবিদদের। এবং দালাল চক্রকে ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও লাশ হলো মাদারীপুরের সজীব। লাশ দ্রুত দেশে আনা সহ দালাল চক্রের বিচার দাবি পরিবারের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিচা। এবার বিস্তারিত। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে চীনকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চান তিনি। এদিন ঢাকা বেইজিংয়ের মধ্যে একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে ২১০ কোটি ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট নিয়েও দুদেশের সরকার প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেখানে প্রধান উপদেষ্টা মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের জোরালো সহায়তা কামনা করেন। বৈঠকে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় সহ ৮টি খাতে সমঝোতা সই করে ঢাকা ও বেইজিং। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সঙ্গে একটি বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিস্তা সহ নদী ব্যবস্থাপনায় চীন থেকে ৫০ বছরের মাস্টার প্ল্যান চান তিনি। এছাড়া টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং ৩-০ বিশ্ব, এই ৩টি বিষয়ের উপরে ৩টি গোলটেবিল আলোচনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এবারের সফরে চীন সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার বিকেল থেকেই চেনা রূপে ফিরেছে সদরঘাট। আজ সকালে শেকড়ের টানে ছুটছেন মানুষ। ঈদ যাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশনে চাপ বাড়লেও বাস টার্মিনালগুলোতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। ট্রেনে এখন পর্যন্ত বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা যায়নি। এছাড়া সড়কেও নেই তেমন যানজট। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী উষা ফেরদৌস। উষা, কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? তাছাড়া যাত্রীদের কি কোনো অভিযোগ আছে? প্ল্যাটফর্মে দেখেছি যাত্রীর পদচারণায় মুখর প্ল্যাটফর্মগুলো, এবং সবাই স্বস্তি জানিয়েছেন যে এবারের ঈদটা খুবই স্বস্তির। কারণ কোনো শিডিউল বিপর্যয় নেই। কারণ প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ের আগেই ১০-১৫ মিনিট আগেই নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসছেন, এবং প্রত্যেকটা ট্রেনই নির্দিষ্ট সময়ে গন্তব্য থেকে ছেড়ে যাচ্ছেন, এবং যেখানে পৌঁছানোর কথা সেখানেও নির্দিষ্ট সময়ে পৌঁছাচ্ছেন। এবং তারা গত কয়েক বছরের যে অভিজ্ঞতা, তারা বলেছে যে ৩-৪ ঘন্টা, ২ ঘন্টা, ১ ঘন্টা পর্যন্ত বসে থাকা প্ল্যাটফর্মে সেটি কোনো স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু এবার গণ অভ্যুত্থান পরবর্তীতে সময়ে যে ট্রেন যাত্রা সেটি খুবই স্বস্তির, এবং এমন স্বস্তি যেন
সব সময় অব্যাহত থাকে এবং আসার সময় ফিরতি যেই ট্রেনগুলো আসবে ঈদ পরবর্তীতে সেখানে যেন এমন স্বস্তি থাকে সেটাই হচ্ছে প্রত্যাশা যাত্রীদের। তবে হচ্ছে ভোগান্তি যে ব্যাপারটা ছিল সেটি হচ্ছে অনলাইন টিকিট ব্যবস্থা, যেমন হচ্ছে আজকেও ফিরতি টিকিটের যে সকাল 8টায় দেওয়া হয়েছিল সেখানেও হচ্ছে 8টায় যেই টিকিটটা দেওয়া হয়েছে সেখানে অনেক ভোগান্তি ছিল যে প্রথম হিট করে হাজার হাজার মানুষ, অনেক কম টিকিট থাকে, তো সেক্ষেত্রে যাত্রীরা হচ্ছে অনেক ভোগান্তির শিকার হচ্ছে, যে কারো কারো ক্ষেত্রে হচ্ছে টিকিট পাওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছে এবং অনলাইনে ও কালোবাজারি হচ্ছে। আজকে সকালে আমরা দেখেছি যে গেইটে অনেকগুলো টিকিট পাওয়া গেছে যেগুলোর সাথে হচ্ছে ভোটার আইডি বা হচ্ছে তাদের অনলাইনের যে টিকিটিং ব্যবস্থা সেখানে কোনো মিল নেই। তো যাত্রীরা প্রত্যাশা করছেন যে অনলাইন টিকিট ব্যবস্থা আরও হচ্ছে যুগোপযোগী হবে এবং সর্বস্তরের মানুষের জন্য সেটি সহজ করে দেওয়া হবে। লিজা। জি উষা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো মহাসড়কের খবর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন আমাদের জানান। বেশি কিন্তু গাড়ির চাপ রয়েছে। গাড়ির চাপ স্বাভাবিক হাইওয়ে কাজ করছে, সেনাবাহিনী সহ পূর্ব বাহিনী কাজ করছে। আমরা এই যে কথা বলেছিলাম হাইওয়ে যে জানিয়েছে যে তারা যাত্রা নির্বিঘ্ন করতে, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তারা নির্ঘাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু হাইওয়ে কোনো ঈদের যে ছুটি সেটি কিন্তু দেওয়া হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা এই নিয়ে যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা জানিয়েছে সকাল থেকে 11টা পর্যন্ত কিন্তু প্রশাসনের কোনো লোকজন হাইওয়েতে না থাকাতে 3 চাকার যে যানবাহন সেটি দৌড় কিন্তু হাইওয়েতে আগের মতোই রয়েছে। যাত্রীদের যে উঠানামা বাস থেকে সেটিও কিন্তু আগের মতোই রয়েছে। এক কথায় বলতে গেলে 11টা পর্যন্ত প্রশাসনের লোকজনের তৎপরতা কিন্তু হাইওয়েতে চোখে পড়েনি। তো আমি আরেকটু আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে হাইওয়েতে যে 20টি স্পট চিহ্নিত করা হয়েছে, যে স্পটগুলোতে হাইওয়ের সাথে কিন্তু বাজার রয়েছে। এই 20টি চিহ্নিত যে হাইওয়ে স্পট রয়েছে সেই চিহ্নিত জায়গাগুলোতে কিন্তু হাইওয়ে পুলিশ কাজ করার কথা জানালো। সকাল 11টা পর্যন্ত কিন্তু তাদের তৎপরতা আমাদের চোখে পড়েনি, কারণ এই 20টা স্পট যদি ঠিক করা না যায় সেক্ষেত্রে কিন্তু যানজটের যে চীনার যে চরিত্র সেটি কিন্তু এই 20টি স্পটে আমরা যদি আপনার মাধ্যমে জানাই তাহলে বলতে হয় প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি নেওয়া হলেও সকাল 11টা পর্যন্ত কিন্তু যাত্রী দুর্ভোগ করতে যায় সেটি কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখতে পেয়েছি। আরেকটি কথা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে সাধারণ মানুষ যতটুকু বিগত দিনে ভুগেছিল এই যানজট নিয়ে সেই চিত্র কিন্তু এখন আর তেমন নেই। তবে বিশেষ তৎপরতা সকাল পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত স্বাভাবিক থাকে, একটু বাড়ানো হয় সেটি কিন্তু দর্শক আমাদেরকে জানিয়েছে বা সাধারণ জনগণ যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ থেকে আমার কাছে শেষ পর্যন্ত। লিজা। শাহাব, আপনাকে ধন্যবাদ। ঈদ মানেই আনন্দ, খুশি, গায়ে নতুন জামা জড়িয়ে নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়। খাবারের তালিকায় সেমাই, ফিরনি, মাংস, পোলাও সহ হরেক রকমের পদের সমারোহ। তবে উপাদেয় এসব খাবারের স্বাদে সামান্য এদিক ওদিক হলেই দিনটি মাটি। দেখা দিতে পারে পেটের পীড়া সহ গ্যাসের সমস্যা। চৈত্রের গরমে ঈদে খাদ্যাভ্যাস নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন পুষ্টিবিদ তাসনৌভা আহমেদ। ঈদের খাবার নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন। বছরে ঈদ আসে দুবার। দিন দুটিতে প্রতিটি মুসলমানের ঘরে বিরাজ করে অন্যরকম আনন্দ। টানা 1 মাসের সংযম শেষে রোজার ঈদের দিনটি যেন প্রশান্তি নিয়ে আসে। মাত্রা ছাড়া আনন্দ যেমন থাকে তেমনি থাকে এলোমেলো খাবারের সমাহার। রসনাবিলাসে বাঙালির আকর্ষণ স্বভাবজাত প্রবৃত্তি। ঈদে এ মাত্রাটা বেড়ে যায় কয়েক গুণ।
খাবারের স্বাদে একটু এদিক সেদিক হলে এখানেই ঘটতে পারে ঘোর বিপত্তি। চৈত্র মাসে ঈদটা পড়ছে, এ সময় দেখা যাচ্ছে খাদ্যাভ্যাসের দিকে একটু বিশেষ নজর দিতে হচ্ছে। 1 মাস রোজা রাখার পর ঈদের দিন খাবার নিয়ে সচেতন না হলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি সহ নানান রোগের আশঙ্কা থাকে। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আমরা একটা নিয়মে থাকি। এখন যখন ঈদকে কেন্দ্র করে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে থাকে, এর জন্য বিশেষ নজরদারি দেওয়া দরকার, তা না হলে শরীরের দিকে ব্যাপক ক্ষতি পড়তে পারে। ঈদের দিন সকালে হালকা খাবার গ্রহণ করা উচিত। চাল, গুড় আর দুধের ফিরনির পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াই উত্তম। দুপুর বেশি পদের খাবার না রাখাই ভালো। সম্ভব হলে মাংস পরিহার করে মাছের চপ, দোলমা, কোরমা আর কাবাব খেলে শরীরের ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি শরবত ও বিভিন্ন ফলের রস পান করা জরুরি। ভারী খাবারের সাথে ফাইবার জাতীয় খাবারগুলো রাখার জন্য, যেমন সালাদ এবং সবজি এবং ফলমূল পর্যাপ্ত পরিমাণে রাখা, যেটি মৌসুমি ফলগুলো এখন আমাদের পাওয়া যাচ্ছে, তরমুজ, আনারস, বেল, এই টাইপের ফলগুলো রাখলে শরীর ঠান্ডা এবং সতেজ থাকবে। সারাদিন খাবারের সঙ্গে কাটানোর পর রাতে মেনু ছোট করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। রুটি বা সাদা ভাতের সঙ্গে মুরগি বা গরুর কাবাব কিংবা সবজি বা মাংসের অন্য কোনো রেসিপি থাকতে পারে। মূল কথা, ঈদে সুস্থ থাকতে বদহজম হয় এমন খাবার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। সব খাবার একসাথে খাওয়া যাবে না, খাবারটাকে আসলে ভাগ করে খেতে হবে। সেটা 5 বেলায় ভাগ করা যেতে পারে এবং একটু একটু পরিমাণে। এবং অ্যাক্টিভিটির যে কথাটা বলবো, 40 মিনিট বা 30 মিনিট হাঁটার অভ্যাসটা রাখতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে চট্টগ্রামের বিহারীপল্লীতে কারচুপি এবং জারদৌসি শিল্প ফের প্রাণ ফিরে পেয়েছে। নকশা আর কারুকাজে সুনাম থাকলেও বিদেশি কাপড়ের আগ্রাসনে অনেকটা জৌলুস হারিয়ে ফেলে এই শিল্প। তবে কয়েক মাস ধরে আবারও ব্যস্ততা বেড়েছে জারদৌসি এবং কারচুপি কারিগরদের। রিয়াজউদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম নগরীর ঝাউতলা ও ওয়্যারলেস এলাকায় কারখানাগুলোতে দিনরাত সমানতালে কাজ চলছে। রাত জেগেও কাজ করছেন কারিগররা। কাঠের ফ্রেমে টান টান করে আটকানো কাপড়ের নকশায় জারদৌসি কাজ করছেন। এখানকার কারিগররা নিখুঁত ও সৃজনশীলতার সাথে ফুটিয়ে তুলছেন এক একটি নকশা। আগের চেয়ে এখন কাজের চাপ বেশি। এই বছর আল্লাহর রহমতে আমাদের কাজ অনেক চাপ বেশি, কাজও অনেক, কিন্তু আমাদের এই কারিগরের অভাব। এগুলো আমার দিন মজদুর হিসাবে করি আমরা, আর এটা সপুরা কাপড়ে এগুলা কাজ করতেছি। এইসব কাজের মূল্য নির্ধারণ হয় ডিজাইনের উপর ভিত্তি করে। কাজ ভেদে 2000 থেকে লাখ টাকারও বেশি মূল্যে কাজ হয় এই বিহারীপল্লীতে। 16 বছর থেকে কাজ করতেছি, আর এটা তো আমাদের বংশ থেকে, আমাদের দাদা নানা এগুলা কাজ করতো আগের থেকে, তা ওনাদের থেকে শিখে আমরা এগুলা কাজ করতাম। এই জামাটা হলো এটাই, যেমনি মনে করেন একটা পিস আছে তো একটা পিস এক ডিজাইনই হবে। এটা ভিআইপিরা মানে অর্ডার দেয়, একটা কাজের রেট আছে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে। গত 3-4 বছর আগে খুবই খারাপ সময় গেছে এই শিল্পে। দুর্দিন কাটিয়ে এখন অনেকটা সুদিন হাতছানি দিচ্ছে। এর পেছনে বড় কারণ ভারতীয় কাপড় অবাধে বাজারে এখন ঢুকছে না। এখানে বোরকা, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি সবগুলো। প্রোডাকশনও আছে, বেতনও আছে। প্রোডাকশন আপনার 7 থেকে 8,000 টাকা সপ্তাহে ইনকাম করে, আর বেতনে যেগুলো আছে 25 থেকে 30,000 টাকা বেতন আছে। আধুনিক মেশিনের কাজের সাথে পাল্লা দিয়ে পিছিয়ে পড়ছেন বিহারীপল্লীর কারিগররা। যেখানে ভারত কিংবা পাকিস্তানে অত্যাধুনিক মেশিনে নিখুঁত নকশার কাজ করা হচ্ছে, সেখানে তারা কাজ করছেন হাতের ছোঁয়ায়। হাতের কাজে একদিকে যেমন সময় লাগছে বেশি, তেমনি শ্রমও দিতে হয় বেশি। কারচুপি ও জারদৌসি শিল্পকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা চান বিহারীপল্লীর বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দালাল চক্রকে 46 লাখ টাকা মুক্তিপণ দিয়েও লাশ হলো মাদারীপুরের সজীব। পরিবারকে ভিডিও কলে রেখে লিবিয়া দালাল চক্র নির্যাতন চালাতো তার উপর। লাশ দ্রুত দেশে আনা সহ দালাল চক্রের বিচার দাবি পরিবারের। শিবচর প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে তাহসিন তারিনের আরেকটি রিপোর্ট। অবৈধ পথে ইতালি যেতে লাশ হলো মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা গ্রামের সজীব সর্দার। নিজ এলাকার দালাল বোরহান ব্যাপারী 15 লাখ টাকায় সজীব ও রাকিবকে ইতালির কথা বলে লিবিয়ায় পাঠিয়ে আরেক দালালের কাছে বিক্রি করে দেয়। সেখানেই তারা আটকে যায় কথিত মাফিয়া চক্রের বন্দিশালায়।
পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দালাল চক্র কয়েক দফায় প্রায় অর্ধ কোটি টাকা নিয়েছে, কিন্তু অতিরিক্ত নির্যাতনের কারণে শেষ পর্যন্ত সজীবের মৃত্যু হয়। এমন খবরে পরিবারের কান্না যেন থামছেই না। আমার ছেলেদের দিছি বোরহান দালাল কাছে, এখন সে লিবিয়া নেওয়ার পর বেঁচতে গেছে। ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে। আমার পুরো দুনিয়া বিদায় করছে, আমার টাকা নিয়ে গেছে। এর আমি বিচার চাই বুরহানের। প্রিয় সন্তানের মৃত্যুর খবর এলে পরিবার জুড়ে শুরু হয় মাতম। প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। সজীবের লাশ দ্রুত দেশে আনা ও দালাল বোরহানের বিচারের দাবি করেন স্বজনরা। 15,000 টাকা কোনটা করে লিবিয়া নিয়েছে, লিবিয়া দেওয়ার পর গেম দালালের কাছে, অন্য দালালের কাছে বেঁচে দিচ্ছে। বেঁচে দেওয়ার পরে 25 লক্ষ টাকা দাবি করছে। আমাকে টাকা গেল, আমাকে ভাই গেল, আমাকে ভাই গাইনা দেন আপনারা, জহিল পান আমরা ফাঁসি চাই। শিবচর থানার ওসি বলেন, দালালের নাম ঠিকানা তাদের কাছে আছে। পরিবার থেকে অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। আর আইনগত ব্যবস্থা যে সর্বোচ্চ করার দরকার, আমরা এটা করব। প্রিয়জনের জন্য পরিবারের এমন কান্নার দৃশ্য আর যেন না দেখতে হয়, তাই সবাইকে সচেতন থাকতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডিগ্রি তুলে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। দেশের বাইরের খবর। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে 1.5 শতাধিক। এর মধ্যে শুধু মিয়ানমারেই নিহত হয়েছে কমপক্ষে 144 জন। এর মধ্যে নাইপিদোয় 96 জন, সাগাইংয়ে 18 জন এবং মান্দালয়ে 30 জন রয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া দেশ জুড়ে আহত হয়েছে 7 শতাধিক। মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। মিয়ানমার, থাইল্যান্ড ছাড়াও চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, গত 20 বছরে মিয়ানমারে এত বেশি তীব্রতার ভূমিকম্প হওয়ার নজির নেই। ভূমিকম্পে আর্থিক ক্ষতি পরিমাণও অনেক বেশি। খেলার খবর। পারফরম্যান্সে নিম্নমুখী গ্রাফের কারণে ব্রাজিল প্রধান কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার বিপক্ষে 4 গোলে বিধ্বস্ত হওয়ার পরেই কথা ওঠে দরিভালকে নিয়ে। গুঞ্জন ওঠে তাকে বরখাস্ত করার। অবশেষে ফলাফলটাও চলে এলো 1 সপ্তাহ পার হওয়ার আগেই। দরিভাল অধ্যায়ের ইতি টানে সিবিএফ। সব মিলিয়ে 14 মাসের জন্য স্থায়ী হলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এই কোচ। তার কোচিং ক্যারিয়ারে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, 16 বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে আর্জেন্টিনার কাছে হার। সব মিলিয়ে দরিভাল অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে 16টি ম্যাচের মধ্যে 7টিতে জয়, 6টিতে ড্র এবং 3টিতে হার হয়। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। চলুন জেনে নেই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল 8 দেশ। দৈনিক ইত্তেফাক, ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, সহস্রাধিক মৃত্যুর সংখ্যা, থাইল্যান্ডেও বিশাল ক্ষতি। ইউনূস শি বৈঠকে 1 চুক্তি 8 সমঝোতা স্বাক্ষর, ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত। দৈনিক সমকাল,
$210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। ধসে পড়ল বহু ভবন, নিহত 153। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ চীন নতুন দিগন্তে, নয়াদিল্লির সাড়া মেলেনি, ডক্টর ইউনূস মোদির বৈঠক হচ্ছে না। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার, থাইল্যান্ড। দৈনিক যুগান্তর। আওয়ামী আমলে নজিরবিহীন ব্যাংক লুট, 2.5 লাখ কোটি টাকা খেলাপি 11 গ্রুপের। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। দ্য ডেইলি স্টার। China pledges $2.1 billion in loans investment. Myanmar quake kills over 150. নাসির, আমরা শিরোনামগুলো দেখলাম এবং অলমোস্ট প্রতিটি পত্রিকায় আমাদের ঢাকা এবং বেইজিংয়ের যে চুক্তি হলো ইউনূস এবং শি জিনপিং এর বৈঠক নিয়ে আলোচনা এবং শিরোনামও হয়েছে। তাই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের রাজনীতিতে এর কি ধরনের প্রভাব বা আমাদের যে দেশের সংস্কার নিয়ে কথা হচ্ছে, মানে এতে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? রাজনৈতিক প্রেক্ষাপটে একটা প্রভাব থাকতে পারে, তবে সংস্কারের ক্ষেত্রে এর প্রভাব খুব বেশি দেখি না। তবে যেহেতু রাজনীতি এবং সংস্কারও এখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেক্ষেত্রে সব ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়বে। তবে প্রথম যে বিষয়টা হচ্ছে যে এই সফরটাকে এবং সেখানকার এই যে চুক্তি হোক কিংবা প্রধান উপদেষ্টার যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ চুক্তি, জানিয়ে রাখি উনি আজকেও কিন্তু চীনের একটি বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে তিনি গ্রহণ করলেন। সব মিলিয়ে চীনের যে সফর, সেই সফরে ওনার যে সম্মান এবং উনি দেশের জন্য যে ধরনের বার্তা নিয়ে আসা, যে দেশ এখন চীনের সহযোগিতা পাওয়া, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে বার্তা, সব কিছু মিলিয়ে চীন এবং ঢাকা বাংলাদেশের ভিতরে যে সম্পর্ক উন্নয়নের যে বার্তা, সেই বার্তাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, একটি চুক্তিও হয়েছে। সেই চুক্তিগুলো অন্যান্য রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা গেলেও কিছু চুক্তি, কিছু সমঝোতা স্মারক হলেও এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং 5 আগস্ট পরবর্তী সময় দেশে 7 মাস পার হওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন নিয়ে টানাপোড়েন, নির্বাচন নাকি সংস্কার, আইনশৃঙ্খলা নিয়ে এক ধরনের দুশ্চিন্তার বিষয় আছে। সব কিছুকে পাশ কাটিয়ে চীনের এই সফর এবং সফরে সেখানে প্রধান উপদেষ্টাকে যেভাবে তিনি সফরকে সব রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি যে বৈঠক করলেন এবং যে ইতিবাচক কতগুলো পদক্ষেপ দেখা গেল, সেই পদক্ষেপের কারণে চীন বাংলাদেশের শক্তিশালী সম্পর্কের কারণে এবং চীন যদি বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে দেখুন 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু চীন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। কারণ আমরা দেখেছি যে ধরুন আগে যেভাবে আমরা স্বাস্থ্যখাতের জন্য ভারত নির্ভরতা ছিল, সেখানে ভারতকে এখন আমরা পাশ কাটিয়ে চীনের সঙ্গে কিন্তু সেই চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ চীনের সঙ্গে কিন্তু এখন যোগাযোগটা বাড়িয়েছে এবং অনেক ক্ষেত্রেই হয়তো চীনের সঙ্গে যোগাযোগটা বাড়বে। এবং প্রধান উপদেষ্টা তিস্তা যে মহাপরিকল্পনা, রংপুরের যেটি হওয়ার কথা, সেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একসময় ভারতের সঙ্গে চীনের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার দুই দেশের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখেছে। প্রধান উপদেষ্টাও চীনকে বললেন যে হ্যাঁ, আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার তিস্তার যে প্রকল্প, সেটার দিক ভালো করে দেখতে পারেন, যদি ভবিষ্যতে সেখানেও চীন আগ্রহ দেখায় এবং চীনের সঙ্গে যদি বাংলাদেশ যায়, এই সরকারের আমলে যদি যায়, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক হবে। অর্থাৎ সব দিক মিলিয়ে আপনি যেটা বলছিলেন যে রাজনীতিতে কতটা ফ্যাক্টর হয়ে উঠবে, হ্যাঁ, রাজনীতিতে ওই করতে ফ্যাক্টর যে এই যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে এগিয়ে নেওয়া গেল, সেটা রাজনৈতিকভাবে বাংলাদেশে বেশি একটা শক্ত অবস্থানেই থাকলো আসলে। আচ্ছা, আমরা দেখলাম গতকাল শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো 8 দেশ এবং মিয়ানমার ও থাইল্যান্ডের অবস্থা খুবই খারাপ। আসলে এইটাকে আপনি কিভাবে, প্রাকৃতিক যে বিপর্যয়, কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি, এ থেকে উতরাতে পারি? হ্যাঁ, আপনি বললেন যে প্রাকৃতিক বিপর্যয়, সেটাকে আসলে মনুষ্য সৃষ্ট আসলে তো কিছু নেই, এটা তো প্রকৃতির সাথেই সম্পর্কিত এবং সেক্ষেত্রে সেটাকে উত্তরণের জন্য আসলে সেটা মিনিমাইজ করার কিছু ওয়ে আছে, সেদিকে আমরা মনোযোগ দেওয়া উচিত বিশ্বকে। কিংবা দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, দুর্যোগ পরবর্তী ম্যানেজমেন্ট কী হবে, সেদিকটাও দেখা যেতে পারে। তবে ভূমিকম্পের সঙ্গে সরাসরি যুদ্ধ করার মতো কোনো ওয়ে কি খুব সহজে বের হবে, সেটা আসলে দেখা যায় না। তবে সেক্ষেত্রে বড় হচ্ছে যে ভূমিকম্প সহনীয় আবাসন, ভূমিকম্প সহনীয় জীবনযাপন,
এইগুলোকে নিয়ে হতে পারে। যেসব দেশগুলো আসলে ভূমিকম্প প্রবণ সেসব জায়গাতে এটা হতে পারে। তবে শুধু ভূমিকম্প প্রবণ দেশগুলোর জন্যই যে এই ধরনের চিন্তা করতে হবে এমনটাও না। আমি যদি চিন্তা করি আমি যদি আমার বাংলাদেশ বা ঢাকার চিন্তা করি, সেখানে যদি এত বড় মাত্রার ভূমিকম্প হয়নি, আমরা অতীতে ভূমিকম্পের কারণে খুব ভয়াবহ বিপর্যয় পড়েছি এরকম রেকর্ড নেই অতীত ভবিষ্যতেও, কিন্তু সেটা যে হবে না তার কি কোনো নিশ্চয়তা দেওয়া যায়? বাংলাদেশে যদি এই মাত্রার ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশ তো ম্যাসাকার হয়ে যাওয়ার কথা। যেখানে আমাদের যদি পুরন ঢাকার চিন্তাই করি, পুরন ঢাকায় একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের 4 আঙ্গুল 5 আঙ্গুল দূরত্ব ছাড়াও অনেক বিল্ডিং আছে। একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব 4 থেকে 5 আঙ্গুল এমনও আছে। গায়ে গায়ে লেগে থাকা বিল্ডিং আছে এবং সবগুলো বিল্ডিং যে খুব ওয়েল কনস্ট্রাক্টেড, খুব ভালোভাবে যে সেগুলো তৈরি হয়েছে তাও না। এখনো যে এই বহুতল ভবনগুলো নির্মাণ করা হচ্ছে তাও যে খুব ওয়েল কনস্ট্রাক্টেড তাও তো না। হ্যাঁ, সেটাও তো কথা। যেগুলো অনেক পুরনো তা তো আছেই, নতুন যেগুলো হচ্ছে সেগুলো কি কোনো পরিকল্পনা নিয়ে হচ্ছে? তাও তো হচ্ছে না। তো সেক্ষেত্রে বাংলাদেশকেও চিন্তা করা উচিত। এই কাছাকাছি মানের যদি মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে ঢাকার অবস্থাটা কী হবে, সেটা ঢাকা এবং বিভাগীয় শহরগুলোর অবস্থা চিন্তা করা উচিত। তবে ঢাকাকে নিয়ে বেশি দুশ্চিন্তা হওয়ার মতো অবস্থা আছে। সেই হিসাব করলে ঢাকাকেও এখন চিন্তা করা উচিত, কিংবা বাংলাদেশের অবকাঠামোতেও দেখা উচিত যে এই ধরনের ভূমিকম্পের মতো দুর্যোগগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের কী ধরনের অবকাঠামো, কী ধরনের জীবনযাপন, কী ধরনের পদ্ধতি, লাইফস্টাইল আমাদের নেওয়া উচিত, সেগুলোকে নিয়ে বাংলাদেশকে এখন ভাবতে হবে। এবং পুরো বিশ্বের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলেই যারা ভূমিকম্প প্রবণ তাদেরকে একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভাবতে হবে। জাপানে কিন্তু আমরা দেখেছি তারা ভিন্ন ভিন্নভাবে তাদের ঘরবাড়ি তৈরি করার সময় কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে তারা তৈরি করে, যাতে করে ভূমিকম্প হলেও যদি সামান্য সময় ক্ষয়ক্ষতি হয় পরে আবার রিকভারি করা যায়, ওভারকাম করা যায়, সেভাবে তারা চিন্তা করছে। বাংলাদেশে আসলে খুব সহজে হবে কি না সেটা মুশকিল, কারণ ঢাকাকে যেভাবে তারা সাজানো হয়েছে একটা গার্বেজের মতো করে ফেলা হয়েছে, সেটাকে পুরো ভেঙে নতুন করে সাজানো এটা অনেক সময় ব্যাপার। যত সময় হোক, যদি এ ধরনের ম্যাসাকার থেকে বাঁচতে হয় তাহলে কিছু না কিছু হলেও ভাবতে হবে যে কীভাবে বিল্ডিংগুলোকে ভূমিকম্প সহনীয় করা যায় এবং আবাসনের ক্ষেত্রে নতুন কোনো দিক চিন্তা করার সুযোগ আছে কিনা তাও দেখতে হবে আসলে। জি নাসির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল পত্রিকার চোখে দেশ অনুষ্ঠান। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশে চীনের আরও জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা। $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। বাস ট্রেনে চাপ বাড়লেও স্বস্তির যাত্রা, তেমন ভোগান্তি নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ঈদে খাদ্য তালিকায় প্রাধান্য পাওয়া মশলা ও তৈলাক্ত খাবারে পেটের পীড়ার শঙ্কা, এড়িয়ে চলা সহ সতর্ক থাকার পরামর্শ পুষ্টিবিদদের। এবং লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে প্রাণ গেল মাদারীপুরের সজীবের। দালাল চক্রকে 46 লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, বিচার দাবি পরিবারের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদে এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।